আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ ত্রিমুখী, মানে বলা যায়, যদি আপনি শুদ্ধ ভাষায় বলেন, ত্রহস্পর্শে বাংলাদেশ। একদিকে বন্যা, অন্যদিকে জেনজি যারা আছে তাদের হঠাৎ আন্দোলন, তারপরেতে এই বন্যায় ক্ষতিগ্রস্ত ফসল, ব্যাংকের তারল্য কমে যাওয়া, তারই মধ্যে আবার শেখ হাসিনা তাল ঠুকছেন। তারেক রহমান সরকার এই মুহূর্তে খুব বিপদের মধ্যে দিয়ে আছে। মানে সরকার বিভ্রান্ত যে কি করবে, কোন দিক সামলাবে, সীমান্ত সামলাবে না জেনজির আন্দোলন সামলাবে, নাকি মায়ানমারের দিকে গন্ডগোল সামলাবে, মায়ানমারের বলছি আপনার যেটা পাহাড় এলাকা সেখানকার গন্ডগোল সামলাবে, না আইন শৃঙ্খলা সামলাবে, কোন দিকে যাবে? আর সরকার অদ্ভুত একটা নির্লিপ্ত ভাব, বলে না যে বোকা হয়ে যাওয়া। এরা যারা এসে বসেছে তারা তো হচ্ছে অক্ষর গোমাংস শিক্ষায়, রাজনীতি ফাজনীতি কিছুই জানে না। এই জেনজির আন্দোলনটা হতোই না। আমাদের দেশে কি হয়, যদি বন্যা প্রাকৃতিক দুর্যোগ হয় সঙ্গে সঙ্গে সরকার বলে দেয় যে এতদিনের জন্য পরীক্ষা বন্ধ। কারণ সত্যি তো চারিদিকে জল জমে যায়, আর এই বর্ষায় শিক্ষার্থীরা আসবেই করে, পরীক্ষার্থীরা আসবেই করে। তা আবার শুনছি আপনারা নাকি ম্যানুয়ালের ঢাকনা নাকি চুরি হয়ে যায়। কোনো সভ্য দেশে হয় বলে আমি জানি না, ম্যানুয়ালের ঢাকনা চুরি হয়ে যায়। তা ম্যানুয়ালের মধ্যে পড়ে গিয়ে যদি নিখোঁজ হয়ে যায় তখন কি হবে? সরকার দায়িত্ব নেবে? এদিকে সরকারের শিক্ষামন্ত্রী তিনি বলে দিয়েছেন যে ফার্মের মুরগির মতো শিক্ষার্থীরা। কোথায় ফার্মের মুরগি আর কোথায় শিক্ষার্থী? ওই জন্য বলছি কক্ষর গোমাংস শিক্ষিত ব্যক্তিদের শপথে বসিয়ে তারেক রহমান সব মাটি করে দিয়েছেন। এখন নিজে কি করে সামলাবেন নিজেই বুঝতে পারছেন না, ওই জন্য তিনি চুপ করে আছেন। নির্লিপ্ত ভাব, যাই হয়ে যাক, হামে শিশু মরে যাক, শিক্ষার্থীদের আন্দোলন হোক, বন্যা হোক, ফসলের ক্ষতি হোক, ব্যাংকের তারল্য কমে যাক, বর্ডারের সিচুয়েশন খারাপ হোক, তিনি তার মতো সিনেমা থিয়েটার দেখে বেড়াচ্ছেন এবং আমোদ আহ্লাদ করে বেড়াচ্ছেন যেন কিছুই হয়নি। কিন্তু দেশবাসীর অবস্থা তো খুব খারাপ। এই যে বন্যাটা হলো তাতে মোটামুটি শস্যের যা ক্ষতি হলো, একই আপনাদের আমদানি নির্ভর দেশ, তারপরে শস্যের এই ক্ষতি, এইবার পরবর্তী বছরে কি হবে? আপনাদের সাহায্য করার জন্য কেউ নেই। আপনারা ভাবেন আপনাদের আমেরিকা সাহায্য করবে, পাকিস্তান সাহায্য করবে, তুর্কি সাহায্য করবে। পাকিস্তানের নিজের অবস্থা খুব খারাপ। পাকিস্তান আপনাকে বাঁচাবে? $17.5 বিলিয়ন চীন চেয়ে বসেছে, যে অনেক হয়েছে। হয়েছিল কি, ওই যে বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট হয়েছিল না, ওইখানে যত বিদ্যুৎ, যত উৎপাদন কেন্দ্র হয়েছিল সব বলেছিল, পাকিস্তান বলেছিল আমি কিনে নেব। পাকিস্তান সরকার কিনে নিয়েছে, চীনও করে দিয়েছে। 60 বিলিয়ন না 65 বিলিয়ন ওখানে ডলার খরচা হয়েছে। এইবার টাকা যখন পরিশোধের ব্যাপার হচ্ছে তখন 2019 সাল থেকে এই পরের বছর দেবো,
পরের বছর দেবো, রোল ওভার করে দিন, রোল ওভার করে দিন। এই সুদের সুর চক্রবৃদ্ধি হারে সেটা গিয়ে দাঁড়িয়েছে 17.5 বিলিয়ন ডলার, শুধু সুদ। আসল ছেড়ে দিন। এখন চায়নার কাছে গেছিল, চায়না বলেছে আমার আর সময় দিতে পারবো না, টাকা আমায় দিতেই হবে। ছুটেছে এখন এমএসবির কাছে, মোহাম্মদ বিন সালমান দুবাইয়ের, তার পায়ে ধরছে, টাকা দিন। এই তো হলো পাকিস্তানের অবস্থা। তার ভেতরে রাজনৈতিক অবস্থা তো আপনারা জানেন। আফগানিস্তান ডিউরেল লাইনে গোলাগুলি চালাচ্ছে। বালুচিস্তান 85% প্রায় স্বাধীন হয়ে গেছে। খাইবার পাখতুনখোয়া ঢুকতে পারে না। পিওকেতে ভারতের সঙ্গে জয়েন করার জন্য লাপাচ্ছে। ভারত একটা সুযোগ পেলেই হলো। এদিকে চায়নার একটা ড্যাম ছিল, নীলাম ভ্যালি ড্যাম, সেই ড্যামটা আর চায়না করবে না বলে জানিয়ে দিয়েছে। অর্ধেক হয়ে পড়ে রয়েছে, কারণ টাকা আমরা পাবো না, বুঝে গিয়েছি, আমরা ওখানে আর টাকা ঢালবো না। এই হচ্ছে বর্তমানে পাকিস্তানের অবস্থা। আমেরিকা ফেসে গেছে কোথায়? আমেরিকা ইরানে ফেসে গেছে। শান্তি চুক্তি তো গেছে মায়ের ভোগে। সেটা আমি বলি, শোনো, শান্তি চুক্তি টিকবে না। ইরানকে কালকে রাত্রিবেলা 6000 মিসাইল মেরেছে ইরান, আমেরিকা এবং ইসরায়েল মিলে। ইরানও পাল্টা আঘাত করছে, আমেরিকা ওখানে ফেসে রয়েছে। ট্রাম্পের কোনোটাই খাটেনি, না ট্যারিফ খেটেছে, না ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পেরেছেন, আবার নতুন করে আবার ইরানের সঙ্গে পাঙ্গা নিয়ে নিজের অবস্থা আরো খারাপ করে ফেলেছেন। তো সেইখানে যদি আপনি টাকার জন্য যান, আপনাকে টাকা দেবে, আপনাকে টাকা দেবে না। ফলে আপনার যে বাজেট ডেফিসিট রয়েছে, সেই বাজেট ডেফিসিট আপনি পূরণ করবেন কি করে, কোত্থেকে? তার মধ্যে শেখ হাসিনা তাল টুকছেন যে আবার আমি ফিরবো। সরকার উল্টো পাল্টা বকছে, ঢুকতে দেব না। দেশের প্রধানমন্ত্রীকে তিনি ঢুকতে দেবেন না তারা। এখন সাময়িক বর্ষা চলছে, 71 সালের মতো বর্ষা কিছুটা হলেও বাঁচিয়ে দিয়েছে, নইলে এটা ছিল উপযুক্ত সময়। পাকিস্তানের অবস্থা খারাপ, বাংলাদেশের কাছে অর্থ সংকট, আমেরিকা ওদিকে ফেসে, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে, কারণ ভারতীয় জাহাজগুলোতে সমস্ত মিসাইল মেরেছে। কালকে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে জয়শঙ্কর আচ্ছা করে দিয়েছেন। দুটো কাজ একসঙ্গে চলতে পারে না। ভালো সম্পর্ক এবং তারই সঙ্গে সংঘর্ষ। আমরা তো আপনাদের পেছনে কোনো কাঠি দিইনি, আপনারা কেন ভারতীয় জাহাজকে লক্ষ্য করে আপনারা কেন এ করছেন? তাই এই হচ্ছে চারদিকের অবস্থা। এই অবস্থার মধ্যে বাংলাদেশ সরকার এখন নির্লিপ্ত। মানে বাংলার একটা ভাষা আছে, শুদ্ধ ভাষা, কিংকর্তব্য বিমূঢ়। এটা ছিল উপযুক্ত সময়, কিন্তু 1971 সালে যে ঘটনাটা ঘটেছিল না, ঠিক তার একেবারে মানে দ্বিতীয় সংস্করণ হতে যাচ্ছে। সেই সময়তে বর্ষার সময়টা এড়িয়ে গেছিলেন আমাদের মানেক সাহ। বর্ষার সময়টা এড়িয়ে যান, নদী নালা সমস্ত ভেসে রয়েছে। আমরাও হয়তো বর্ষার অপেক্ষা আমরা করছি, পাকিস্তানের বেলাতেও বাংলাদেশের বেলাতেও। এখন শুধু কালক্ষেপণ, কবে জল কমবে, কবে অবস্থা স্বাভাবিক হবে, আর এর মধ্যে ভেবেচিন্তেই খুব সম্ভবত শেখ হাসিনা বলেছেন আমি ডিসেম্বরের মধ্যে ফিরব। কারণ তিনি জানেন কোন সময় দেশে বন্যা হয় আর কোন সময় দেশের নদী নালা সম্পূর্ণ শুকিয়ে থাকে। এখন দেখা যাক এই কিংকর্তব্য বিমূঢ় সরকার ত্রহস্পর্শ থেকে কি করে বাঁচতে পারে। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন সেটা নিশ্চিতভাবেই ভারত জানে, এবং নিশ্চিতভাবেই তাকে যিনি বিমানবন্দর থেকে হিন্ডন বিমান ঘাঁটি থেকে অভ্যর্থনা জানিয়েছিলেন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও বিষয়টা জানেন। বাংলাদেশকে 2024-এর 5ই আগস্টের পর থেকেই ভারত নিরাপত্তার লেন্স দিয়ে দেখছে, এবং সেই তরফেই তারা আন্তর্জাতিক মিত্র শক্তিগুলোকে, সকল পক্ষকেই, এমনকি ব্রিক্সের রাশিয়া চীনকেও জানিয়ে রেখেছে যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি কারো বিনিয়োগের জন্যই মঙ্গলজনক হবে না। তো মে মাসে প্রথম আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়ে যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে খুব শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরব, তখন থেকেই এই নিয়ে একটা তোলপাড় আলোড়ন জল্পনা ছিল যে শেখ হাসিনা যে দেশে আছেন ভারতের সমর্থনে এবং ভারতের পরামর্শেই এমন একটা ঘোষণা শেখ হাসিনা এমন একটা সময়ে দিতে পারছেন কিনা কিংবা দিলেন কিনা। তারপর শেখ হাসিনা সেখানেই থেমে থাকেন নাই। এরপর তিনি এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বলে দিয়েছেন যে এ বছরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। এর মধ্যে বাংলাদেশ সহ ভারতের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগের নেতাদেরকেও তার নির্দেশনা দেওয়া হয়ে গেছে যে তারা যাতে দলকে সেভাবে প্রস্তুত করে যাতে তিনি খুব শিগগিরই 6 মাসের মধ্যে দেশে ফিরলে দল যাতে সেখানে তাকে যথাযথভাবে স্বাগত জানাতে প্রস্তুত থাকে। এরপর সর্বশেষ যে সাক্ষাৎকারটা শেখ হাসিনা দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে, টেলিফোন সাক্ষাৎকার, প্রথম টেলিফোন সাক্ষাৎকার 2024-এর 5ই আগস্টের পর, সেই সাক্ষাৎকারে তো তিনি বলেই দিয়েছেন যে এবছর ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। এর মধ্যে ভারতের সংবাদ মাধ্যমে কিন্তু শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এ ধরনের বক্তব্য দিচ্ছেন, ভারতের এই বিষয়ে মতামত কি, কিংবা ভারত কিভাবে দেখছে বিষয়টা। শেখ হাসিনা বারবারই বলেছেন যে বাংলাদেশ সরকার চায় কিনা কিংবা কোন পক্ষ কিভাবে দেখলো তার উপর তার দেশে ফেরাটা নির্ভরশীল নয়। তিনি নিজ সিদ্ধান্তে দেশে ফেরার কথা ঠিক করেছেন এবং তার নেতা কর্মী সমর্থকেরা যখন দুর্বিষহ জীবন যাপন করছে, হামলা মামলা অত্যাচার নির্যাতনের মুখে, তখন তিনি মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই দেশে ফিরতে প্রস্তুত। এবং রয়টার্সকে তিনি যে কথাটা বলেছেন যে যদি মরণ হয় মরণ হবে, তিনি সে মাটিতে ফিরে মরতে চান যে মাটিতে তার বাবা মায়ের রক্ত ঝরেছে, তার বাবা মায়ের কবর আছে। এবং তিনি এটাও বলেছেন যে আদালতে তিনি শুধু আত্মসমর্পণ করবেন তাই নয়, তিনি আওয়ামী লীগের আরো যেসব নেতারা বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়ে আছেন, নির্বাসনে আছেন, তাদেরকে সহ গিয়েই তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। এমনকি তিনি মনে করিয়েছেন যে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে এমন সব মামলা আছে যে তারাও কেউ বাড়িতে বাস করতে পারছেন না, এলাকায় থাকতে পারছেন না, আত্মগোপনে থাকতে হচ্ছে। শেখ হাসিনা সকলকেই বলেছেন যে তোমরাও আসো একদিন, আমরা সকলে মিলে আদালতে আত্মসমর্পণ করি। মানে শেখ হাসিনা ফিরছেন, শুধু ফিরছেন এ ঘোষণা দিয়েছেন তাই নয়, তিনি ঠিক কি পরিকল্পনা নিয়ে ফিরছেন, গিয়ে তার রাজনৈতিক কর্মসূচিটা কি সেটাও স্পষ্ট করে দিয়েছেন এবং সেই রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের দলকে প্রস্তুত হতে বলেছেন। শুধু তাই নয়, দেশে বিদেশে নেতাদের একত্র করে দেশে ফেরার বিষয়, একটা শোডাউনের বিষয়ে যে তাদের এক রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে, তালিকা প্রস্তুত হয়েছে, এক রকমের ঐকমত্য হয়েছে, সেগুলো স্পষ্ট করে দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এবং এই যে প্রকাশ্য সাক্ষাৎকারগুলো একেবারে ডেডলাইন দিয়ে, তখন বারবারই প্রশ্ন আসছিল যে তার যে স্বাগতিক দেশ, তিনি যেই দেশের আতিথ্যে আছেন সেই দেশ এই বিষয়টা কিভাবে দেখছে। ভারতই কি তাহলে তাকে এমন একটা পরামর্শ, এমন একটা সমর্থন জানিয়েছে যে ডিসেম্বরের মধ্যে তার দেশে ফেরার পথ পরিষ্কার হবে? ভারত এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ শুরু করেছে, এমনকি মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যে বৈঠক হয়েছে,
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের, মার্কো রুবিও সাত তাড়াতাড়ি হঠাৎ যে ভারতে দৌড়ে এলেন ইরান সংকটের মুখে ভারতের সঙ্গে সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকার পর, সেখানে যে ভারত অত্যন্ত গুরুত্বের সঙ্গে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এবং এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে ভারতের অবস্থান জোরদার করতে, পাকাপোক্ত করতে কিংবা সেই সম্পর্কটা বজায় রাখতে হলে যে বাংলাদেশে শেখ হাসিনার ফেরার পথ করতে হবে, আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরি করতে হবে, সেটা ভারত পরিষ্কার করে বলে দিয়েছে। এবং সেটা মে মাস থেকে শেখ হাসিনার এতটা সুদৃঢ়ভাবে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশে তিনি ফিরবেন, মাথায় উঁচু করে ফিরবেন, খুব শিগগিরই ফিরবেন, সেসব বলার একটা কারণ হতে পারে বলে ভারত সহ বিভিন্ন পর্যায়ের আন্তর্জাতিক বিশ্লেষকরা এমন বিশ্লেষণ করলেও ভারত ঠিক কি ভাবছে, তাদের আনুষ্ঠানিক অবস্থানটা কি, সেটা এখন পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছিল না। কিন্তু সব শেষে অবশেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাপ্তাহিক প্রেস ব্রিফিং হয়, মিডিয়া ব্রিফিং হয় প্রতি মঙ্গলবার, সেই মঙ্গলবারের মিডিয়া ব্রিফিং এ শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ভারতীয় সাংবাদিক, বাঙালি সিনিয়র সাংবাদিক যিনি ভারতের দিল্লি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, গৌতম লাহিড়ী রণধীর জয়সওয়ালকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে সরাসরি প্রশ্ন করেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্প্রতি ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি দেশে ফিরে যাবেন, ডিসেম্বরের মধ্যে ফিরবেন, এ বিষয়ে ভারত কি ভাবছে। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রণধীর জয়সওয়ালের একটা উত্তর না দিয়ে, জবাব না দিয়ে কোনো উপায় থাকে না। তবে শেখ হাসিনা যেমন বলেছেন আগেই ভারতের সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে যে এই সিদ্ধান্ত তার ব্যক্তিগতভাবে, তার একান্তই তার, এবং তিনি কবে দেশে ফিরবেন সেটা অন্য কারো উপর কখনোই নির্ভর করে না। সেই একই কথা কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বছর ডিসেম্বরে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এনডিটিভির সম্পাদকের এক প্রশ্নের জবাবে বলেছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক ততদিন ভারতে থাকবেন যতদিন তিনি থাকা প্রয়োজন মনে করবেন। এবং তখন মনে করিয়ে দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, এবং যে কথা তিনি 2024-এর 5ই আগস্টের পর ভারতের সকল রাজনৈতিক দলকে সংসদে ডেকে বলেছিলেন, সেটাও বলেছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে ভারতকে খুব স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং শেখ হাসিনার নিরাপত্তার জন্য বাংলাদেশ রাষ্ট্রের অনুরোধে তখন ভারত তার আকাশ সীমা খুলে দেয় এবং শেখ হাসিনা নিরাপত্তার জন্য খুব স্বল্প সময়ের জন্য বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতের একটা সামরিক বিমান ঘাঁটিতে এসে অবতরণ করেন। কতদিনের জন্য এসেছেন, কি স্ট্যাটাসে এসেছেন, কতদিন থাকবেন, সেটা কিন্তু 2024-এ 5ই আগস্টে এক রকমের ব্যাখ্যা করার মতো বা সেই নিয়ে আলাপ আলোচনা করার যে পরিস্থিতি ছিল না, সে কথাটা ওই আগস্ট থেকেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন জন বারবার বলে এসেছেন। ঠিক সেই জায়গাটিতেই এ দফায় যখন রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরে যেতে চান, সে বিষয়ে ভারত কি ভাবছে, তখন রণধীর জয়সওয়াল এক রকমের ভীষণ আনুষ্ঠানিক যে উত্তর ভারত 2024-এর সেপ্টেম্বরে প্রথম যখন ইউনূস সরকার হঠাৎ বলে বসলো শেখ হাসিনাকে ভারতের প্রত্যর্পণ করতে হবে, তখন থেকেই যেই উত্তরটা ভারত সরকার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিয়ে আসেন, তিনি সেই উত্তরটাই দিয়েছেন। তিনি বলেছেন প্রত্যর্পণ একটা আইনি বিষয় এবং প্রত্যর্পণ ইস্যুতে যে কোনো সমাধান আইনগতভাবেই হতে হবে। ভারতের জন্য শেখ হাসিনা কোনো বন্দী নন যে তাকে প্রত্যর্পণ করা হবে। শেখ হাসিনাকে ভারত পেয়েছে প্রধানমন্ত্রী মর্যাদায় এবং ভারত পেয়েছে সামরিক বিমানে করে তিনি নিরাপত্তা
বার্তার জন্য ভারতে এসে অবতরণ করেছেন সেই পরিস্থিতিতে। এবং বারবারই ভারতীয় সংবাদ মাধ্যম সাংবাদিকরা জানতে পেরেছে যে শেখ হাসিনা ভারতের অতিথি হিসেবেই যেমন ছিলেন, এসেছিলেন 2024-এর 5ই আগস্টে, এখনো তিনি সেই স্ট্যাটাসেই আছেন। তিনি কোনো রাজনৈতিক আশ্রয় নাই, তার পাসপোর্ট ভিসার স্ট্যাটাস কোনো বদলে যায় নাই। এবং শেখ হাসিনা একজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের মর্যাদাতেই অতিথি মর্যাদায় আছেন ভারতে। এবং ভারতের সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐকমত্য 2024-এর আগস্টেই হয়েছিল যে শেখ হাসিনা তার যতদিন প্রয়োজন, তিনি যতদিন চাইবেন ততদিন পর্যন্ত অতিথি মর্যাদাতেই ভারতে থাকতে পারবেন। কাজেই শেখ হাসিনা যে বলছেন এই সিদ্ধান্ত একান্ত তার, তিনি দেশে ফিরবেন 2026-এর ডিসেম্বরের মধ্যে, মানে এবছর ডিসেম্বরের মধ্যে, সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো মন্তব্য থাকবে না সেটাই স্বাভাবিক। কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো শেখ হাসিনা কবে দেশে ফিরবেন সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করারও এখন কোনো আইনি ভিত্তি ভারত খুঁজে পায় না, কারণ ভারতে তিনি কোনো বন্দী হিসেবে গ্রেফতার হন নাই, বা তাকে তিনি অনুপ্রবেশ করে ঢুকে গেছেন না জানিয়ে ভারত রাষ্ট্রকে ঢুকে গেছেন এবং তারপর তাকে অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সরকারের অনুরোধে। শেখ হাসিনার স্ট্যাটাসটা 2024-এর 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত এমন নয় এবং এমন ভাববার কোনো আইনি ভিত্তি ভারত খুঁজে পায় না। তবে এই যে রণধীর জয়সওয়ালের এই উক্তি, তাতে পরিষ্কার, সর্বশেষ তিনি যে মন্তব্য করলেন যে এটা আইনগতভাবেই মীমাংসা হতে হবে, তাতে পরিষ্কার যে এতদিন ধরে ভারত যেমন এ প্রসঙ্গে বাংলাদেশের সঙ্গে কোনো আলাপে রাজি হয় নাই, এমনকি এই যে খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ঘুরে এলেন ভারতে এবং এস জয়শঙ্কর, অজিত দোভালের সঙ্গে বৈঠক করে এলেন, সেখানেও যেমন তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুলতে পারেন নাই বা কোনো বিশেষ আশ্বাস নিয়ে আসতে পারেন নাই, বাংলাদেশের সঙ্গে এই প্রসঙ্গে আলাপ করতে কোনোভাবেই প্রস্তুত নয় ভারত। কারণ ভারত জানে আইনগতভাবেও, আন্তর্জাতিক আইন মাথায় রাখলেও ভারতের পক্ষে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা সম্ভব না। কারণ একদিকে তার উপর মৃত্যুদণ্ডের রায় ঝুলছে, আর অন্যদিকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে, যাকে এমনকি ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এক চোখা বলছেন, যেই আদালতের রায়ের বিষয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানগুলো, সেই রায়ের ভিত্তিতে ভারতের পক্ষে শেখ হাসিনাকে, যাকে আরেক রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র অতিথি হিসেবে তাদের কাছে পাঠিয়েছিল, তাকে প্রত্যর্পণ করা সম্ভব নয়। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন সেটা নিশ্চিতভাবেই ভারত জানে এবং নিশ্চিতভাবেই তাকে, যিনি বিমানবন্দর থেকে, হিন্ডন বিমান ঘাঁটি থেকে অভ্যর্থনা জানিয়েছিলেন, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও বিষয়টা জানেন। বাংলাদেশকে 2024-এর 5ই আগস্টের পর থেকেই ভারত নিরাপত্তার লেন্স দিয়ে দেখছে এবং সেই তরফেই তারা আন্তর্জাতিক মিত্র শক্তিগুলোকে, সকল পক্ষকেই, এমনকি ব্রিক্সের রাশিয়া, চীনকেও জানিয়ে রেখেছে যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি কারো বিনিয়োগের জন্যই মঙ্গলজনক হবে না এবং বাংলাদেশে কোটি কোটি মানুষের সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখলে, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ওপর লাগাতার হামলা মামলা বন্ধ না করলে এবং চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলোর যে জোর জবরদস্তি দেশটাতে চলছে সেটা থামানো না গেলে কিছুতেই বাংলাদেশ বিনিয়োগের জন্য কিংবা ভবিষ্যৎ কোনো পরিকল্পনার জন্য কোনো দেশেরই, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, রাশিয়া, যে দেশই সেটি হোক না